যে তিনি সংখ্যালঘুদের কথা ভাবেন, তিনি মুসলিমদের কথা ভাবেন, তিনি হিন্দুদের কথা ভাবেন, তিনি আসলে কারোর কথাই ভাবেন না। সিপিএম অন্যায় করেছিল, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাদেরকে ভাগিয়ে দিয়েছে। যদি মানুষ দেখে যে বিজেপি অনাচার করছে, তাকেও কেন্দ্রীয় সরকার থেকে দরকারে টেবিল টার্ন করে দেওয়া হবে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি করছেন? কখনো কাস্ট সার্টিফিকেট বেআইনি, কখনো বলছে চাকরি দিয়েছে বেআইনি, কখনো রেশন চুরি, কখনো স্বাস্থ্য ব্যবস্থার করাপশানের হিসেব করতে করতেই বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। এইটা আমাদের কাছে খুবই দুশ্চিন্তার এবং লজ্জার হয়ে দাঁড়াচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে যে কোনো বিচারপতি যখন বিচার দেন, এখানে তো এটা তো ওই ক্লাস 5-এর টিফিন চুরির মামলা নয় যে হঠাৎ ক্লাস মনিটরের মনে হলো কারোর ওপর ব্যক্তিগত রাগ আছে, এসে টিচারের কাছে নাম লিখে দিলাম যে ও চোর। এটা তো হয় না। আপনি তাদের হয়ে গেছেন হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে, সেখানে গিয়ে কখনো শেখ শাহজাহানের পক্ষে লোক পাঠাচ্ছেন, কখনো উল্টোপাল্টা যুক্তি উপস্থাপনা করছেন। আজ অবধি এসএসসির পক্ষ থেকে একটা সঠিক আর্গুমেন্ট দিতে পারেনি। তৃণমূলকে বললেই তারা বলছে এ তো 2010-এ পাস হয়েছে, এইসব সিপিএমের করা প্রভিশন, সিপিএমকে জিজ্ঞেস করুন। আরে বাবা, 2010-এ যদি ক্যাবিনেটে একটা জিনিস পাস হয়ে থাকে, একটা রুল পাস হয়ে থাকে, আপনি 2011-এ গভর্নমেন্ট ফর্ম করছেন, আপনি তারপর সেই রুলটাকে এক্সিকিউট করছেন, আপনি দেখে নেবেন না? আপনাদের আমলা নেই, আপনাদের অ্যাডভাইজারি কমিটি নেই। আনফর্চুনেটলি আপনাদের এই তোষামদের জন্যে, আপনাদের এই দুর্নীতির জন্যে কারা সাফার করছে? সাধারণ মানুষ। তারা কিন্তু কিচ্ছু করেনি। তারা না সিপিএম, না তৃণমূল, না বিজেপি। তারা কি এই এত বড় বড় কথা বলে, বিরাট বিপ্লবের কথা বলে, আন্দোলনের কথা বলে, জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জনের কথা বলে, বিজেপি তারাও সিপিএম নিশ্চিহ্ন করো, এই সমস্ত কথা বলে বেসিক নেসেসিটিটুকু, শিক্ষা, চাকরি, কর্মসংস্থান, এইটুকুই যথাযথভাবে দিতে পারছে না। প্রায় এই যে ওবিসি ক্যাটাগরি, যেটা নিয়ে এত প্রশ্ন হচ্ছে, আপনি 2017 স্ট্যাটিস্টিক্স আমি দেখছিলাম যে বহু পোস্ট যেখানে ওবিসি সংরক্ষণ পাওয়ার কথা ছিল, সেই ব্যাকওয়ার্ড ক্লাসের মানে ওই পোস্টগুলো ভ্যাকেন্ট পড়ে আছে, সেখানে চাকরিতে লোক নেওয়া হয়নি। তার মানে এই যে সংরক্ষণ করছি, আপলিপমেন্টের কথা বলছি, এই কথাগুলোও আসলে মিথ্যে প্রমাণিত হয়ে যাচ্ছে। অদ্ভুত একটা রটনা তৈরি করেছেন যে মোদি দেশের শত্রু, উনি একমাত্র দেশের কথা ভাবেন। তাহলে ইন্ডি জোটের ফেস হলেন না কেন? ওনাকে জিজ্ঞাসা করুন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শক্তি হিসেবে কি করছেন, তার পলিসি কি? তিনি দেশের কথা বাদ দিন, তিনি রাজ্যের জন্য কি ভাবছেন? যে আমি যদি মোদিকে সরিয়ে দিয়ে ফেসকে, ইন্ডিয়া জোটের মুখকে, তৃণমূল কংগ্রেস কি ইন্ডিয়া জোটের পার্ট না পার্ট নয় জানে না। একটা সরকারের বিরোধিতা করতে গেলে আপনার নিজের কাছে কিছু পলিসি থাকতে হবে। তৃণমূল নিজের ম্যানিফেস্টোতে পরিষ্কার করে বলতেই পারেনি যে সে যদি সরকারে আসে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখি, তাহলে তিনি কি এডুকেশন পলিসি আনবেন, তিনি কি ফরেন পলিসি আনবেন, তিনি কি হচ্ছে আমাদের নাগরিকদের জন্য কি সোশিও ইকোনমিক ফ্যাক্টর আনবেন। কতগুলো উল্টোপাল্টা কথা, খালি সিএ নিয়ে ভুল বোঝানো, ধর্ম নিয়ে ভুল বোঝানো, যেগুলো একটাও আইনে বলা নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে সিপিএমকে তাড়িয়ে এসেছেন উনি, সেটা আমরা দেখেছি, সেটা ওনার যে লড়াই, সেটা আমরা কুর্নিশও জানিয়েছিলাম সেই সময়। কিন্তু মুশকিলটা হলো যে আমরা যখন কোনো গভর্নমেন্টকে চেঞ্জ করি বা একজন পার্টিকে সরিয়ে দিয়ে আরেকজন পার্টিকে আনি, তখন আমাদের কিছু জেনারিক এক্সপেকটেশান থাকে। সেই এক্সপেকটেশানগুলো পূর্ণ হচ্ছে কি না সেটা আমাদের দেখতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দেখেই এনেছিলাম, যারা সে সময় ভোট দিয়েছেন নাগরিকরা, যে এই দুর্নীতিগ্রস্ত সিপিএমের যে অব্যবস্থা, যে অসভ্যতামি, তাদের ব্যুরোক্রেটিক স্ট্রাকচারের ভাঙন, সেইগুলোর থেকে একটা নতুন মুখ, একটা নতুন লিডারশিপ যদি উঠে আসে। কিন্তু তারপরে আমরা ক্রমাগত দেখলাম, ওরে বাবা, এ তো আরও বড় দুর্নীতিগ্রস্ত সরকার, এ তো মানে শিক্ষা, স্বাস্থ্য কোনো কিছুকেই ছাড়ছে না। তো এখন বিজেপিকে তাড়াবেন নাকি সিপিএমকে তাড়াবেন না কংগ্রেসকে তাড়াবেন, সেটা আমাদের প্রয়োজন মানে আলোচনার বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা বাংলার অর্থনীতি, সমাজ, সেখানে কি রিফ্লেকশন দেখতে পাচ্ছি গভর্নমেন্ট হিসেবে, তার থেকে কি পাচ্ছি, সেইটা তিনি যদি যথাযথভাবে করতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখনও পর্যন্ত আমরা এই দুর্নীতির মারপ্যাচ থেকেই বেরিয়ে উঠতে পারছি না। প্রত্যেক দিন কখনো কাস্ট সার্টিফিকেট বেআইনি, কখনো বলছে চাকরি দিয়েছে বেআইনি, কখনো রেশন চুরি, কখনো স্বাস্থ্য ব্যবস্থার করাপশানের হিসেব করতে করতেই বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। এইটা আমাদের কাছে খুবই দুশ্চিন্তার এবং লজ্জার হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, এটা উনি বারংবার কলকাতা হাইকোর্টকে অবমাননা করে আসছেন। এর আগেও বলেছিলেন বিজেপির আদালত, কখনো বলেছেন এইসব তুলে দেওয়া উচিত। আমি জানি না যে কেন ওনার বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্ট প্রসিডিং হয় না। এই বারবারন্তটার জন্যে কিন্তু বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। একজন বিচারপতি যখন রায় দেন, তখন সরকার পক্ষের উকিল থাকে, সেখানে বিপক্ষের উকিল থাকে, তারা প্রত্যেকে একটা লজিক্যাল আর্গুমেন্ট উপস্থাপনা করে। সেই উপস্থাপনার পরে বিভিন্ন তথ্যাদি,
বিভিন্ন ইনভেস্টিগেশন, বিভিন্ন ওপিনিয়ন এবং প্রিভিয়াস অন্যান্য হায়ার কোর্টের জাজমেন্ট, এইগুলো অ্যানালাইজ করে নানা রকমের সামাজিক দিক পর্যালোচনা করে, আইনি অ্যাসপেক্ট পর্যালোচনা করে বিচারপতিরা একটা জাজমেন্ট ইস্যু করেন। সেই জাজমেন্টটা আপনি হায়ার কোর্টে চ্যালেঞ্জ করুন। আগেও তো এসএলপি করেছেন সুপ্রিম কোর্টে, সেখানেও তো গিয়ে ঝাড় খেয়েছেন। সেখানেও গিয়ে প্রধান বিচারপতি বলেছে যে সিস্টেমিক ফ্রড হয়েছে। অনেক কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী যে কিচ্ছু দুর্নীতি হয়নি, সব নাকি বিজেপি করছে, সিপিএম করছে। এখানে বিজেপি সিপিএমের প্রশ্নই নেই। মামলাগুলো করছে যারা অ্যাফেক্টেড বেনিফিশিয়ারি। চাকরি চুরি নিয়ে মামলা করেছিল যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা কি বিজেপি করতে বলেছে না সিপিএম করতে বলেছে? তারা মামলা করেছে, তারা কেসটা জিতেছে। আপনি তাদের হয়ে গেছেন হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে, সেখানে গিয়ে কখনো শেখ শাহজাহানের পক্ষে লোক পাঠাচ্ছেন, কখনো উল্টোপাল্টা যুক্তি উপস্থাপনা করছেন। আজ অবধি এসএসসির পক্ষ থেকে একটা সঠিক আর্গুমেন্ট দিতে পারেনি। একই রকমভাবে এই যে কাস্ট সার্টিফিকেট নিয়ে যে ইস্যুটা হলো, কি বলেছে হাইকোর্ট? হাইকোর্ট বলেছে যে এটার যে কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে বা যে নিয়ম মেনে এটা করা উচিত ছিল, সেই নিয়মটা ফলোড হয়নি, সেই জন্য সার্টিফিকেটগুলো আমরা আর গ্রহণ করব না। কিন্তু হাইকোর্ট কিন্তু এটাও বলেছে যে চাকরিগুলো আমরা লোকের থেকে নেব না। তার কারণ বিভিন্ন সরকারের অসভ্যতামির দায়ভার বারবার তো নাগরিকদের ওপরে দেওয়া যায় না। আজকে এই দুর্নীতির জন্যে 5-6 হাজার 8 হাজার লোকের জন্য 25,000 লোক সাফার করেছেন। আবার যদি এই ওবিসি সার্টিফিকেটের জন্য আরও যদি 5-10 হাজার লোকের চাকরি যায়, মহামারী মন্বন্তর লেগে যাবে বাংলায়। সেটা তো বিচার ব্যবস্থার পক্ষ থেকে কাম্য নয়। সেই কারণে তারা কিন্তু বলেছে যে আমরা চাকরিটা বহাল রাখছি, কিন্তু এই সার্টিফিকেটগুলো ভ্যালিড নয়, কিংবা এই সার্টিফিকেট থেকে ভবিষ্যতে আর কোনো রকম বেনিফিট যেগুলো পাওয়ার সেগুলো পাওয়া যাবে না। এখন প্রশ্নটা হচ্ছে, তৃণমূলকে বললেই তারা বলছে তো 2010-এ সে পাস হয়েছে, এইসব সিপিএমের করা প্রভিশন, সিপিএমকে জিজ্ঞেস করুন। আরে বাবা, 2010-এ যদি ক্যাবিনেটে একটা জিনিস পাস হয়ে থাকে, একটা রুল পাস হয়ে থাকে, আপনি 2011-এ গভর্নমেন্ট ফর্ম করছেন, আপনি তারপর সেই রুলটাকে এক্সিকিউট করছেন, আপনি দেখে নেবেন না? আপনাদের আমলা নেই, আপনাদের অ্যাডভাইজারি কমিটি নেই, আপনারা সেইটা ভালো করে তলিয়ে দেখে নিয়ে সেটা এক্সিকিউট করবেন না? আপনারা নতুন সরকার এসছেন, আপনাদের কাছে ক্ষমতা ছিল সেটাকে ওভাররুল করে দেওয়ার, আপনারা করেননি। আপনারা মনে করেছেন যে মানুষকে ভুল বুঝিয়ে কোনো রকমভাবে টুপি পরিয়ে বছরের পর বছর যেভাবে চালিয়ে যাচ্ছেন, এইবারও সেভাবে চালিয়ে যাবেন। কিন্তু আনফর্চুনেটলি আপনাদের এই তোষামোদের জন্যে, আপনাদের এই দুর্নীতির জন্যে কারা সাফার করছে? সাধারণ মানুষ। তারা কিন্তু কিচ্ছু করেনি। তারা না সিপিএম, না তৃণমূল, না বিজেপি। তারা কি চেয়েছে? যে ভাই, আমরা আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া কিছু কমিউনিটির মানুষ, আমাদের সামাজিক উন্নতি হোক, আমাদের কাজ পাই, আমরা পড়াশোনা শিখি, আমরা চাকরি পাই, আমাদের পরিবার খেয়ে পড়ে বাঁচুক, এইটুকুই তাদের সামান্য পাওনা একটা সরকারের থেকে। আনফর্চুনেটলি এই এত বড় বড় কথা বলে, বিরাট বিপ্লবের কথা বলে, আন্দোলনের কথা বলে, জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জনের কথা বলে, বিজেপি তারাও সিপিএম নিশ্চিহ্ন করে, এই সমস্ত কথা বলে বেসিক নেসেসিটিটুকু, শিক্ষা, চাকরি, কর্মসংস্থান, এইটুকুই যথাযথভাবে দিতে পারছে না। প্রাইভেট সেক্টর ছেড়ে দিন, সরকারি চাকরি, সরকারি পরিষেবা, যেটা একটা পাওয়া, একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে আমার, সেইটুকুই পাচ্ছি না। তারপরে আপনারা এক্সপেক্ট করছেন যে প্রাইভেট ইন্ডাস্ট্রি হবে, বড় বিনিয়োগ আসবে, বড় বাজার হবে, আরও 4টে বেসরকারি বিনিয়োগ আসবে, যেখানে এসে মানুষজন, বিনিয়োগকারীরা দেখছে যে সরকারি ব্যবস্থাই ফেল করে যাচ্ছে, সেখানে বেসরকারি বিনিয়োগ বা বেসরকারি বাজার বড় হবে কি করে? প্রথম কথা হচ্ছে, মমতা ব্যানার্জি বিজেপি, আরএসএস এই সমস্তের ইতিহাসগুলো বোধহয় জানেন না। বিজেপির যদি উত্থান আপনাকে প্রশ্ন করতে হয়, তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে কংগ্রেসকে। তার কারণ কংগ্রেস যখন খিলাফত মুভমেন্টে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যখন খিলাফত মুভমেন্টকে এন্ডোর্স করেছিল, সেই সময়ই কংগ্রেসের মধ্যে একটা আনরেস্ট তৈরি হয়, এবং সেই আনরেস্ট থেকেই কিছু লিডার তারা বেরিয়ে আসেন, এবং সেখান থেকেই পরবর্তী ক্ষেত্রে 1925 সালে যে সংগঠন জন্ম নেয়, তার নাম হচ্ছে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যার নেতৃত্বে বিজেপির একটা বড় অংশ এখন চলে। ফলে এই হিন্দু জাগরণ বলুন, কিংবা যেটা নিয়ে ওদের আপত্তি, এই তো কিছুদিন আগে সাধু সন্তদের অপমান করলেন, ইত্যাদি করলেন, এই যে হিন্দুদের উত্থান নিয়ে এই যে এত বক্তব্য, এই তোষামদের রাজনীতিটা শুরু করেছিল কংগ্রেস, এবং সেটা কারোর সাজানো বক্তব্য নয়। সিপিএমের বহু আগে থেকে এই জিনিসপত্রগুলো কংগ্রেস করে এসেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একসময় কংগ্রেস করেছেন। কংগ্রেস থেকে বেরিয়েই তিনি তৃণমূল কংগ্রেস বলে একটা নতুন সংগঠন তৈরি করেছেন। আপনি ভালো করে তার পলিসিগুলো যদি দেখেন, তাহলে না এনারা হিন্দুর কথা ভাবে, না এনারা মুসলমানের কথা ভাবে, না শিখ, জৈন, খ্রিস্টান, তপশিলি কারোর কথাই ভাবে না। এরা শুধু ভাবে হচ্ছে নিজেদের ভোট ব্যাংকের কথা, যে কখন কাকে মিথ্যে প্রতিশ্রুতি দেব, মিথ্যে কাগজ দেখাবো,
মিথ্যে স্বপ্ন দেখাবো, দেখিয়ে সেই মানুষগুলির মনে একটা মিথ্যে বিশ্বাস তৈরি করব যে আসলে আপনিই আমাদের ত্রাতা। কিন্তু ইনি মোটেই এদের ত্রাতা নন। যদি ত্রাতা হতো তাহলে বাংলার সংখ্যালঘু সম্প্রদায় কিংবা মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন কী সেটা অমর্ত্য সেনের গবেষণা দেখলেই বুঝতে পারবেন। যে ম্যাসিভ পপুলেশন এই মুসলমান সম্প্রদায়ের মানুষ যাদের নিয়ে উনি এত সংরক্ষণের কথা বলেন, সেই মানুষদের বহুলাংকের মানুষ বিলো দ্য পভার্টি লাইন এখনও বিলং করছেন। বহু মুসলমান সম্প্রদায়ের মানুষ সরকারি চাকরিতেও এখনও কাজ পাননি। এরা সবটাই আলটিমেটলি নিজের কথা ভাবছে। ভোট এলে এরা খালি মনে করে যে আগামী ভোটটা কিভাবে জিতব। এদের ওই দূরদর্শী ভিশনই নেই যে আমি 10 বছরে বাংলাকে কোথায় দেখতে চাইছি, 15 বছরে বাংলাকে কোথায় দেখতে চাইছি। আপনি ইন্টারভিউ করবেন এই মন্ত্রী আমলা যারা শাসক দলে আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমাকে একটা 5 ইয়ার বা 10 ইয়ার ইকোনমিক প্ল্যানিং বলুন, বা সব ছেড়ে দিন যে আপনার পলিটিক্যাল পার্টির এজেন্ডাটা কী বলুন। তৃণমূল কংগ্রেস কি সোশ্যালিস্ট? তৃণমূল কংগ্রেস কি ক্যাপিটালিস্ট? তৃণমূল কংগ্রেস কি রিলিজিয়াস হিউম্যানিজমের কথা বলে? কি বলে? তৃণমূল কংগ্রেস নিজেই জানে না যে তার ইডিওলজিক্যাল ব্যাকবোনটা কী। কংগ্রেস থেকে বিচ্যুত হয়ে আসা, এবং আমি মনে করি সিপিএমের অব্যবস্থার বাই প্রোডাক্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে কোনোভাবেই বিজেপি আসার জন্য সিপিএম দায়ী বা সিপিএম চলে যাওয়ার জন্য বিজেপি দায়ী, এই সমস্ত আলতু ফালতু কথা না বাড়িয়ে আমার মনে হয় ওনার এখন যেটা করা উচিত যে নিজের সাংগঠনিক দুর্নীতিগুলো আগে ঝাড়াই পোছাই করুন। মনে রাখবেন যে একটা আঙুল অন্যের দিকে তুললে 3টে আঙুল কিন্তু নিজের দিকে তাক করে আছে। ফলে আপনি কি করছেন সেটা দেখুন। বিজেপি যদি অন্যায় করে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। সিপিএম অন্যায় করেছিল, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাদেরকে ভাগিয়ে দিয়েছে। যদি মানুষ দেখে যে বিজেপি অনাচার করছে, তাকেও কেন্দ্রীয় সরকার থেকে দরকারে টেবিল টার্ন করে দেওয়া হবে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি করছেন, আপনার ভূমিকাটা কোথায়, সেইটা আমরা দেখতে চাই। বাংলার আর্থসামাজিক উন্নতি, বাংলার ব্যবসা, বাংলার চাকরি, বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, সেইখানে আপনি কি ভূমিকা রাখছেন, যেটা এখন পুরো দুর্নীতিতে একেবারেই ভঙ্গুর হয়ে গেছে, সেখান থেকে আপনি কিভাবে রিভাইভ করেন, আপনি সেইটুকুর উত্তর দিন। তাহলেই আমরা কৃতার্থ হব। যে আপনি মোদি হাটাও অভিযানে নেমেছেন। আমি তৃণমূল কংগ্রেসকে বহুবার জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা ভাই, মোদি বা বিজেপির অনেক পলিসির আমিও অনেক ক্ষেত্রে সমালোচনা করেছি, যেগুলো আমার ভুল মনে হয়েছে আমি বলেছি, সে নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যদি মোদিকে সরিয়ে দিয়ে ফেসকে, ইন্ডিয়া জোটের মুখকে, তৃণমূল কংগ্রেস কি ইন্ডিয়া জোটের পার্ট না পার্ট নয় জানে না। একটা সরকারের বিরোধিতা করতে গেলে আপনার নিজের কাছে কিছু পলিসি থাকতে হবে। তৃণমূল নিজের ম্যানিফেস্টোতে পরিষ্কার করে বলতেই পারেনি যে সে যদি সরকারে আসে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখি, তাহলে তিনি কি এডুকেশন পলিসি আনবেন, তিনি কি ফরেন পলিসি আনবেন, তিনি কি হচ্ছে আমাদের নাগরিকদের জন্য কি সোশিও ইকোনমিক ফ্যাক্টর আনবেন। কতগুলো উল্টোপাল্টা কথা, খালি সিএএ নিয়ে ভুল বোঝানো, ধর্ম নিয়ে ভুল বোঝানো, যেগুলো একটাও আইনে বলা নেই। হ্যাঁ, সিএএ এর অনেক নেগেটিভ সাইড আছে, আমরা অনেকেই সমালোচকরা সেটা নিয়ে বিভিন্ন চ্যানেলে আলোচনা করেছি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে মিথ্যে বোঝানো সেটা আমাদের ইন্টেনশন নয়। যেটা ভুল থাকবে, ভুলটা সংশোধন হবে, তার যা আইনি ফ্যাক্টর আছে সেটা হবে। এই যে সিএএ নিয়ে কথা হয়, আপনারা পার্লামেন্টের রেজিস্ট্রি খুলে দেখবেন যে যখন এই সিএএ নিয়ে তর্কাতর্কি হচ্ছে, ভোটাভুটি হচ্ছে, পার্লামেন্টে তো হঠাৎ করে মোদির মাথায় একদিন একটা প্রস্তাব এলো আর পরের দিন সেটা আইন হয়ে গেল, এটা হয় না। তার প্রসেস রয়েছে, বিল ড্রাফট হয়, তারপরে সেটা ক্রিটিসিজম হয়, আলোচনা হয়, সেটা নিয়ে মডিফিকেশান হয়, তারপরে ভোটাভুটি হবে, তারপরে সেটা স্পিকারের কাছে যাবে, স্পিকার টেবিল থেকে আপার হাউস থেকে প্রেসিডেন্ট, একটা লেজিসলেটিভ একটা বডির মধ্য দিয়ে সেটা পাস হয়ে যাবে। আপনি পার্লামেন্টের রেজিস্টার খুলে দেখুন, যখন সিএএ নিয়ে আলোচনা হচ্ছে, ভোটাভুটি হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অধিকাংশ যারা এমপি তারা অনুপস্থিত, তারা ভোট দেননি বা দিতে যাননি। পরে বলেন যে সেদিন নাকি ট্রেন ডিলে ছিল না কী ছিল, সেজন্য তারা যাননি। তারা যদি মনে করে থাকেন যে তাদের অনুপস্থিতিটা ফ্যাক্টর, তারা স্পিকারকে চিঠি দিয়েছিলেন, তারা প্রেসিডেন্টকে জানিয়েছিলেন যে আমরা পার্টিসিপেট করতে চেয়েছিলাম কিন্তু রেলওয়ের প্রবলেমের জন্য যাইনি, এই ভোটিংটা আবার কন্ডাক্ট করা হোক। এই বিষয়ে তারা কোনো মুভমেন্ট করেছেন? কিচ্ছু করেননি। তো তোমাকে যেখানে পাঠানো হয়েছে, যেখানে তোমার অ্যাকচুয়ালি সাংবিধানিক ক্ষমতা রয়েছে যে পার্লামেন্টে তুমি এই আইনগুলোর বিরোধিতা করো, সেখানে তর্ক করো, সেখানে ভোটে পার্টিসিপেট করো। তুমি যদি বিরোধী পক্ষ হিসেবে শক্তিশালী হয়ে ভোট দিতে, তাহলে সিএর এই অ্যামেন্ডমেন্টটা হতো না। তুমি দাওনি, তুমি ওখানে সেটিং করে ঘুরে বেরিয়েছো, তোমার এমপিরা পার্টিসিপেট করে না, ভোটে পার্টিসিপেট করে না, অ্যাটেন্ডেন্স 11-12%, 20% সমস্ত অ্যাটেন্ডেন্স। আর বাইরে এসে তুমি মানুষকে বোঝাচ্ছ যে তুমি বিরাট একেবারে জনদরদি নেতা। এই ধরনের মিথ্যে কথা তো চলবে না বেশি দিন ভাই। ফলে মোদি হাঁটবেন কি হাঁটবেন না সেটা আগামী 4 তারিখ ভোটের রেজাল্ট এলে আমরা দেখে নেব। কিন্তু সেটার থেকে আমার যেটা বড় ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শক্তি হিসেবে কি করছেন, তার পলিসি কি। তিনি দেশের কথা বাদ দিন, তিনি রাজ্যের জন্য কি ভাবছেন।
আজকে রাজ্যের বর্ডার লাইন এইরকম মানে সুরক্ষিত নয়, সেইটা নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করেন না। আজকে এই যে একাধিকবার বিভিন্ন জঙ্গি থেকে শুরু করে বিভিন্ন টাকা পাচার, বিভিন্ন অস্ত্র পাচার, এগুলোতে বারবার বাংলাকে যে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার জন্যে কীভাবে অভ্যন্তরীণ সুরক্ষা তৈরি করা যায় সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন না। আজকে কলকাতা বলুন কিংবা আমি কলকাতা এপিসেন্টারের কথাই বলবো, সবথেকে বড় প্রবলেম আমাদের এই যে পরিব্রাজন, ইনফ্লাক্স অফ মাইগ্রেশন, আশপাশের বিভিন্ন দেশ থেকে প্রচুর সংখ্যায় মানুষ বেআইনিভাবে পরিব্রাজিত হয়ে আমার এখানে চলে আসছেন। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার কি বক্তব্য, কি পলিসি, সেই নিয়ে তার কোনো রকম আলোচনা নেই। কতগুলো মঞ্চে উঠে খালি বলেন যে বিরোধী তারাও এই করো সেই করো, কিন্তু আলটিমেটলি তিনি সলিউশনের রাজনীতি করে উঠতে পারছেন না। তার কারণ তার ভিশনটাই দূরদর্শী নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পারেন ম্যাক্সিমাম তার ভিশন হচ্ছে এই সামনের ভোটের অবধি কীভাবে খেলাটা খেলানো যাবে, তারপরে কি হবে সেটা তিনি জানেন না। সেই কারণেই তিনি এই দেখুন, এই যেখানেই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, আজ অবধি গোষ্ঠীদ্বন্দ্ব সলভ করতে পারেনি। গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলা করার জন্য তিনি কী পন্থা নিলেন, বিভিন্ন জায়গা থেকে সেলিব্রিটি, ক্রিকেটার, গায়ক, ফুটবলার এদেরকে ধরে এনে আরবিট্রারি ম্যানারে কতগুলো টিকিট দিয়ে দিলেন, যাদের পলিটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স নেই, এক্সপোজার নেই, তাদেরকে ওখানে বসালেন কেন, যাতে গোষ্ঠীদ্বন্দ্বের মোকাবিলা করা যায়। আরে ভাই, তুমি সাংগঠনিক শক্তিটা তোমার ঠিকঠাক করো, তোমার লোয়ার লেভেল ম্যানেজমেন্ট তুমি ঠিকঠাক করো, তুমি তোমার পার্টি লাইনের কমিউনিকেশন ঠিকঠাক করো, সেইটা না করে তুমি খালি ভারতবর্ষ, মোদি, তারপরে চলে যাবে ইসরায়েল, তারপরে আমেরিকা, চীন, এসব নিয়ে কথা বলছো। আরে আগে নিজের বাড়িটাকে ঠিক করো, নিজের বাড়িটা সৎভাবে চালাও, তারপরে তুমি অন্যদেরকে সমালোচনা করো। নিজেরটা দুর্নীতির বোঝায় চলে যাচ্ছে, এখানে মানুষে চাকরিহারা হয়ে যাচ্ছে, বড় অঙ্কের বাঙালি তারা বাংলা ছেড়ে অন্যান্য রাজ্যে গিয়ে কেউ পরিযায়ী শ্রমিকের কাজ করছে, কেউ ইঞ্জিনিয়ারিং ডাক্তারি করছে, তারা এখান থেকে পরিব্রাজিত হয়ে যাচ্ছে। আর তুমি এখানে মানুষকে মিথ্যে কথা বলছো, মিথ্যে আদর্শ সেট করছো, এইটা বেশি দিন আর চলবে না।